আসসালামু আলাইকুম। আশা করছি আমাকে শুনতে পাচ্ছ। ওকে, দেখো, আজকে তোমাদের ইয়েতে এই ওর থার্ড ইয়ার যারা যারা সামনে পরীক্ষার্থী, এদের ক্লাস অবশ্য তোমাদের ক্লাসের পরে ওদের ক্লাস নিয়ে থাকি আমি। তো ওদেরকে একটা ইয়ে শেয়ার করেছি ওদের জন্য, যে ওদের পরীক্ষার জন্য এই রোজার ভেতরে রুটিনটা কেমন হতে পারে। এটা আমি আমার একটা আইডিয়া ওখানে ইয়ে করেছি। তো তোমরা তোমাদের ক্ষেত্রেও এই আইডিয়াগুলো ইয়ে করতে পারো, ফলো করতে পারো। আমি যেটা দিয়েছি তোমরা হয়তো অনেকেই জানো। তোমাদের গ্রুপে যদি না দিয়ে থাকি তাহলে আমি গ্রুপ থেকে বের ইয়ে করে দিচ্ছি। এই আইডিয়াটা আসলে আহ, বলতেছি না যে ফলো করতেই হবে, করতে পারো। আবার এর ভেতরে যোজন বিয়োজন করতে পারো, এক একজনের ক্ষেত্রে এক এক রকমের কাজ করবে। যেমন আমি বলেছি যে মেয়েদের সাথে এরা মিলবে না, বিশেষ করে যারা বিবাহিত বা বাচ্চা কাচ্চা আছে তাদের ক্ষেত্রে এটা মিলবে না। এই যে এটা এটা তোমরা একটু পড়ে দেখতে পারো। এটা কেন আমি বলতেছি, যে অনেক সময় এরকম হয় না যে রোজার ভেতরে কিভাবে পড়বো, কোন সময় পড়বো, বা হচ্ছে এলোমেলো একটা ভাব চলে আসে। তো এই জন্য এলোমেলোটা যাতে না হয়, এই জন্য এখানে দেখো দিয়েছি যে যারা রাত জাগতে পারো তাদের জন্য এক রকমের রুটিন। যেমন আমি 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 রাত জাগতে পারি, আমি অনেক বছর ধরে রোজার ভিতরে ঘুমাই না রাতে। আমি সেহরি খেয়ে একেবারে নামাজ টামাজ পড়ে ঘুম দেই, এরপরে আবার উঠে গোসল টোসল করে আবার নামাজ পড়ি এরকম। তো এই জিনিসটা এরকম ভাবে করতে পারো। অনেক বছর থেকে বলতে আমাদের যেমন আমাদের তো আইটিতে আমাদের চাকরি বাকরি, তো ওই রোজার সময়গুলো আসলে এটা টাইম চেঞ্জ করে দেয়। হয়তো দেখা যাচ্ছে যে বেলা 11টা থেকে অফিস শুরু হতো, তারপরে আরো এটা সেটা। আর এখন তো আমি আমার বাড়ি থেকেই অফিসিয়াল যে কোনো কাজ টাজ করি, যার জন্য আমাকে আর ওই টাইম মেনে অফিসে যেতে হয় না। তো এবারও হয়তো এরকমটাই করা হবে। তো তোমাদের ক্ষেত্রেও তোমাদের যদি এরকমটা হয়, এটা এটা পড়ে দেখতে পারো, দেখে ওইভাবে ইয়ে করতে পারো। আর একটা জিনিস মাথায় রেখো, থার্ড ইয়ার সবচেয়ে বড় সিলেবাস। ফোর্থ ইয়ারে গেলে সিলেবাস বড় হলেও ফোর্থ ইয়ারে তোমাদের ব্রেইনটাও বড় হয়ে যাবে, মানে ম্যাচিউরিটি চলে আসবে, তখন অনেক কিছু এমনিতেই বুঝতে পারবা। তো থার্ড ইয়ার সেই হিসাবে থার্ড ইয়ারটা একটু জটিল। এখানে লিঙ্গুইস্টিক্স রয়েছে, তোমরা এখানে ক্রিটিসিজম পেয়েছো যেটা আগে পাওনি। তো সব মিলিয়ে একটু চেষ্টা করবা সারা বছরই যাতে পড়তে পারো, সারা বছরই পড়বা। তোমাদের মধ্যে অনেকেই আছো টিউশনি করাও, তো টিউশনি করালেও এর ভেতর দিয়ে পড়তেও হবে। অনেকেই আছে এরকম কিন্তু হয় যে ভালো স্টুডেন্ট কিন্তু টিউশন করাইতে করাইতে নিজের রেজাল্টের 12টা বেজে যায়। তো এরকমটা যেন না হয়। আলটিমেটলি আমাদের যে দেশ, আমাদের যে সিস্টেম, তাতে এই ভালো রেজাল্ট কিন্তু করতে হবে। একেবারে সাধারণ রেজাল্ট নিয়ে আসলে ভালো চাকরি, সরকারি চাকরি হতে পারে, কিন্তু রেজাল্ট যখন তোমার নিজের খারাপ হবে তখন তুমি ভালো সরকারি চাকরি পাবা এটাও তো চিন্তা করাও কষ্টকর। যে যেহেতু আমি রেজাল্টই করতে পারতেছি না, সেক্ষেত্রে আবার ভালো প্রিপারেশন নিয়ে ভালো সরকারি চাকরি পাবো এটাও তো কষ্টকর। এই জন্য শুরু থেকে একটা জিনিস চিন্তা করো যে যেই ইংলিশে ভর্তি হয়েছো রেজাল্টটা যাতে মোটামুটি থ্রির কাছাকাছি, এরকমটা 2.275 এর উপরে যেন হয়, এবং আপ টু যতটা করতে পারো আর কি। এটা এটা একটু চেষ্টা করো। আর পাশাপাশি কিছু স্কিল বাড়াইতে হবে, হ্যাঁ। যেমন এখন তো ডিজিটাল যুগ, সো কম্পিউটিং এর স্কিল, তারপরে এই এই রিলেটেড আর কি। যারা সরকারি চাকরির মানে মোহে আছো, তো তাদের ক্ষেত্রে কোনো স্কিল দরকার হবে না, শুধুমাত্র ওই সাধারণ জ্ঞান, তারপর এটা সেটা এগুলো পড়লেই হয়ে যাবে। আর যারা মনে করো যে আমার দ্বারা সরকারি চাকরি হবে না, বা সরকারি চাকরি হয়তো বা অতটা পছন্দ করো না, তারা তোমরা হচ্ছে যে কোনো ইয়ে করতে পারো আর কি। একটা স্কিল নেওয়ার চেষ্টা করবা। পাশাপাশি আবার আরেকটা জিনিস হচ্ছে, একটা জিনিস মাথায় রেখো সবসময়, ইংলিশে পড়লে এমন কোনো সেক্টর নাই যেখানে যাওয়া যায় না। হয়তো তুমি ডাক্তার হইতে পারবা না, হয়তো তুমি ইঞ্জিনিয়ার হইতে পারবা না, ডাক্তারও হওয়া যায় ইংরেজিতে পড়লে। ডাক্তারির অনেক শর্ট কোর্স আছে। তুমি যখন ইংলিশে পড়বা, অনেক কঠিন একটা সাবজেক্ট, তখন অনেক বিষয় তোমার কাছে ইজি হবে অনেক। আবার তুমি ইঞ্জিনিয়ারিং হয়তো করতে পারবা না, কিন্তু আরো অনেক কিছু করতে পারবা। তো একটু মাথায় রেখো, আর একটু পড়াশোনাটা বাড়ায় দিতে হবে। অনেকে আছো যে ঠিক আছে পড়বো, এখন না পড়ি সামনে পড়বো, তো এরকমটা না। শুরু থেকেই পড়া ইয়ে করো। আর আরেকটা জিনিস, যে আমার বন্ধু পড়ে না, পড়তেছে না, আমিও পড়বো না, এরকমটা চিন্তা করো না কেউ। অনেকেই আছো এরকম যে না বলতে পারো না।
দেখা যাচ্ছে তুমি পড়তে বসছো, ফ্রেন্ড আসে বলতেছে কিরে চ যাই একটু ক্যারাম খেলে আসি সন্ধ্যার সময়, অথবা বলতেছে আজকে থেকে যা আমার এখানে, কিসের পড়া, তো পড়িস। এমন হতে পারে যে ওই বন্ধুটা সে ভালো এক রাতে হয়তো পড়ে বা অনেক কিছু বুঝতে পারে, বা একটু রিডিং পড়ে গেলে সে বানিয়ে লিখতে পারে, তার ওই ক্যাপাবিলিটি আছে, তোমার হয়তো বা সেটা নাই। কিন্তু তোমাকে ওইখানে বলতে হবে যে না আজকে আমার পড়তে হবে, আমার পড়া লাগবে। এই না বলতে পারাটাও কিন্তু একটা স্কিল। তো পড়াটা নিজের সামর্থ্য অনুযায়ী বিবেচনা করে পড়তে হবে। অনেকেই আছে না যে একই পড়া 1 ঘন্টা পড়লে একজনের হয়ে যাচ্ছে, আরেকজনের 3 ঘন্টা পড়েও হচ্ছে না, পরীক্ষা গিয়ে তাও লিখতে পারতেছে না। তো এই জন্য অনেকের আছে একটা পড়া একটা পার্টে হয়তো 50 ঘন্টা টাইম দিলেই হয়ে যাবে। তো আবার অনেকের আছে যে 50 ঘন্টা কেন 150-200 ঘন্টা দিয়েও টাইম দিয়েও হচ্ছে না। তো তোমার দৌড় তোমাকে বুঝে সেভাবে তোমাকে পড়তে হবে। অনেক সময় এরকম আসবে যে আচ্ছা ঠিক আছে ওই এই রোজার মধ্যে পড়বো না, সামনে ওই ঈদের পর থেকে শুরু করব, তারপর শুরু করবো, এরকম করতে করতে যখন এই রুটিন দিয়ে দিবে তখন বলবে যে হায় আমার তো কিছু পড়া হয়নি। যেমন এই যে এখন থার্ড ইয়ারের রুটিন দিয়ে দিয়েছে আমাদের এই ব্যাচের ভেতরেই দেখো এখানে প্রায় 532 জন। তো তো এই ব্যাচের ভেতরেই অনেকে এখন আমাকে ফোন দিচ্ছে বা একটু হেল্প করেন, কি করব এই করব সেই করব, আমার তো কিছু পড়া হয়নি। তা আমি তো হেল্প করার জন্য সারা বছর আছি। তো সারা বছর তুমি কই ছিলা? আমার তো মানে মনের মধ্যে এই প্রশ্নটা আমার করতে ইচ্ছা করে যে সারা বছর তুমি কই ছিলা, কেন পড়লে না? থার্ড ইয়ার তো আমি অনেক সময় কোশ্চেনও করি, তুমি কি টিউশন করাও? না। তুমি কি কোনো চাকরি করো? না। তো তাহলে পড়লে না কেন? আবার ওদের প্রোফাইলে যদি আমি কখনো চেক করি দেখা যায় হ্যাঁ আজকে সেন্ট মার্টিনের ছবি, কালকে অমুক জায়গার ছবি। হ্যাঁ এগুলো সবই করা যেতে পারে, কিন্তু নিজের দৌড় বুঝে, যে আমি কতটা পারবো, কতটা কোপ আপ করতে পারবো, এগুলো বুঝে ওই কাজগুলো করতে হবে। তো তোমাদের ক্ষেত্রেও এই ইয়েটা থাকলো যে যারা মনে করো যে না আমাকে বেশি পড়তে হয় নইলে আমার হয় না, তাহলে তাকে ওই বেশি সময় দিতে হবে। অন্য একটা বন্ধু যে কম পড়লেই হয় তাকে দেখে নিজেও কম পড়ে থেকে গেলাম, এটা করা যাবে না। ওকে। আর অবশ্যই রোজার মাস অনেক ইবাদত বন্দেগী করতে হবে, তাহলে দেখবা যে অটোমেটিক অনেক কিছুতে বরকত চলে আসতেছে। আগে যেখানে 3 ঘন্টা পড়লে হতো এখন সেখানে দেখবা যে ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়লে হয়ে যাচ্ছে বা 1 ঘন্টা পড়লেই হয়ে যাচ্ছে, কারণ ওই যে তুমি আরো আরো একটু সময় দিতে পারবা ওইখানে। মেয়েদের জন্য একটু টাফ, মানে যারা আর কি বিবাহিত, হ্যাঁ এই যে বলে দিয়েছি তো, এই যে বাচ্চা সামলানো, আবার পড়ালেখা, আহ, ইংলিশ, তাও আবার হ্যাঁ এই জন্য এখানে আমি লিখেও খুব দিয়েছি এটা। কষ্টের। হ্যাঁ ওই জন্য এখানে লিখে দিয়েছি আমি যে এটা শুধুমাত্র ব্যাচেলর বা যারা যাদের চাকরি বাকরি করি না আমরা এরকম তাদের জন্য। তো এটার সংখ্যাটা বেশি, তো এই জন্য আমি এইভাবে করেছি। আর যখনই আমি ফ্যামিলি যারা আছো, মেয়েরা আছো যাদের ফ্যামিলি আছে তাদের জন্য করতে গেলে এটা তো কখনোই পসিবল না। মানে এক একজনের পার্সপেক্টিভ এক এক রকমের, কারো একটা বাচ্চা, কারো দুইটা বাচ্চা, কারো বাচ্চা হয়নি কিন্তু ফ্যামিলিতে একান্নবর্তী ফ্যামিলি অনেক প্যারা আছে, তাদের ক্ষেত্রে আলাদা আলাদা। এটা একটা জেনারেল ইয়ে দেয়া আছে। ওকে, এবার চলো আমরা আমাদের কাজ শুরু করি। আমাদের কাজ হচ্ছে আমরা লিঙ্গুইস্টিক্স পড়তেছিলাম, লিঙ্গুইস্টিক্সের এই অংশটা পড়বো। এবার আমরা গতদিনে এগুলো পড়েছি। আজকে আমরা এইখান থেকে পড়বো এই শর্ট কোশ্চেনগুলো, যে কয়টা পড়া যায় আর কি। দেখো আমরা এখান থেকে পড়ি। একটা প্রশ্ন আসে যে ইজ লিঙ্গুইস্টিক্স এ সায়েন্স? লিঙ্গুইস্টিক কি একটা সায়েন্স? হাউ, কিভাবে? তারপর হোয়াই লিঙ্গুইস্টিক্স কনসিডার্ড অ্যাজ এ সায়েন্স? কেন লিঙ্গুইস্টিককে সায়েন্স হিসেবে কনসিডার করা হয়? এটা 13 সালে আসছিল, 16 সালে আসছিল। দেখো, লিঙ্গুইস্টিক্স ইজ দ্য সায়েন্টিফিক অ্যান্ড সিস্টেমেটিক স্টাডি অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ ফাংশন অ্যান্ড স্ট্রাকচার। বলা হচ্ছে লিঙ্গুইস্টিক্স এটা হিউম্যান ল্যাঙ্গুয়েজের একটা বৈজ্ঞানিক এবং পদ্ধতিগত একটা পড়াশোনা বা গবেষণা, এবং এটা বিশেষ করে ভাষার ফাংশন মানে ভাষার কাজ এবং ভাষার ভেতরে যে স্ট্রাকচারগুলো রয়েছে, সেন্টেন্স বা এটা সেটা যেগুলো রয়েছে এগুলো নিয়ে আসলে আলোচনা করে থাকে আমাদের এই লিঙ্গুইস্টিক্সে। লিঙ্গুইস্টিক্স মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ। লিঙ্গুইস্টিক্সকে এই ভাষার বিজ্ঞান হিসাবেও ডিফাইন করা যেতে পারে। ইন লিঙ্গুইস্টিক্স উই স্টাডি টু থিংস। লিঙ্গুইস্টিক্সে আমরা দুইটা জিনিস স্টাডি করে থাকি, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ
আরেকটা হচ্ছে সায়েন্টিফিক। মানে একটা হচ্ছে ভাষা এবং আরেকটা হচ্ছে ভাষার যে বৈজ্ঞানিক যে দিকটা রয়েছে সেই দিকগুলোকে। ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম অফ কমিউনিকেশন। ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা যোগাযোগের মাধ্যম। ইট ইজ দ্য এক্সপ্রেশন অফ আইডিয়াস, থটস অ্যান্ড ফিলিংস। এই ভাষাটা হচ্ছে আমাদের ভেতরে যে আইডিয়া রয়েছে, আমাদের যে চিন্তা ভাবনা রয়েছে, আমাদের যে আবেগ রয়েছে, সেইগুলোরই একটা প্রকাশ, বহিঃপ্রকাশ। ভাষার মাধ্যমে আমরা এটা প্রকাশ করে থাকি। সায়েন্টিফিক ইন্ডিকেটস অবজেক্টিভিটি, সিস্টেম্যাটিক্যালি, তারপরে এক্সাক্টনেস, প্রেসিশন অ্যান্ড এম্পিরিক্যাল। বলা হচ্ছে যে এই সায়েন্টিফিক যে দিকটা আমরা এখানে দেখতেছি যে এখানে দুইটা দিক, একটা ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে সায়েন্টিফিক। এখানে সায়েন্টিফিক দিকটা কি করতেছে, এখানে বলতেছে যে এইটা অবজেক্টিভিটিটা চেক করতেছে, এরপরে সিস্টেমেটিক্যালি এগুলোকে উপস্থাপন করতেছে, এরপরে এটা একবারে এক্সাক্ট উপস্থাপন করতেছে, প্রিসিশন ওয়েতে উপস্থাপন করতেছে, এরপর এম্পেরিক্যাল, এটা যে প্রায়োগিক দিকটা আছে সেটাও এইভাবে উপস্থাপন করতেছে। Knowledge of linguistics is helpful to learn the internal structure of a language. বলা হচ্ছে লিঙ্গুইস্টিক্সের যে নলেজ, লিঙ্গুইস্টিক্স সম্পর্কে যদি কারো জানা থাকে তাহলে ভাষার ভেতরের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার সম্পর্কে জানতে হেল্পফুল হয় আর কি, সে হেল্প পায়, সাহায্য পায়। সো লিঙ্গুইস্টিক্স হ্যাজ অল দ্য কোয়ালিটিজ অফ এ সায়েন্স। সুতরাং লিঙ্গুইস্টিক্সের সমস্ত কোয়ালিটি রয়েছে সায়েন্সের। লিঙ্গুইস্টিক্স একটা সায়েন্স, সেটা হতে গেলে যে সমস্ত কোয়ালিটি দরকার সেই সমস্ত কোয়ালিটি রয়েছে। দ্যাটস ওয়াই, এই জন্যই লিঙ্গুইস্টিক্স ইজ কল্ড এ সায়েন্স। আচ্ছা, এই জন্য লিঙ্গুইস্টিক্সকে বলা হচ্ছে একটা একটা সায়েন্স, এটা একটা সায়েন্স। তাহলে এক কথায় লিঙ্গুইস্টিক্সকে কেন সায়েন্স বলা হচ্ছে, কারণ লিঙ্গুইস্টিক্স দুইটা বিষয় নিয়ে আলোচনা করে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে সায়েন্স। ল্যাঙ্গুয়েজটা কি, মিডিয়াম অফ কমিউনিকেশন, এবং এটা আমাদের আইডিয়া, থটস এবং ফিলিংসকে এক্সপ্রেস করতে সাহায্য করে। আর সায়েন্টিফিক কিভাবে, কারণ এটা হচ্ছে অবজেক্টিভিটি নিয়ে আলোচনা করে, এটা হচ্ছে সিস্টেম্যাটিক্যালি, এক্সাক্টনেস, প্রিসিশন এবং এম্পেরিক্যাল। এই জন্য সুতরাং একটা ভাষার ভেতরের ইন্টারনাল স্ট্রাকচার বুঝতে আমাদেরকে লিঙ্গুইস্টিক্স হেল্প করে থাকে, এবং এই জন্যই লিঙ্গুইস্টিক্সের ভেতরে সমস্ত সায়েন্টিফিক বা সায়েন্স হওয়ার মতো যত কোয়ালিটি সেগুলো রয়েছে। এই জন্যই লিঙ্গুইস্টিক্সকে বলা হয় হচ্ছে একটা সায়েন্স। আমি আমি তোমাদের একটা হাসির মজার একটা গল্প বলি, ছোট্ট। আমি আমি তো ইন্টারমিডিয়েটে পড়তাম, আর আমি যখন পড়েছি আমি পুরোটাই হচ্ছে মানবিকের স্টুডেন্ট, হ্যাঁ, সায়েন্সের না। তো আমি পড়তাম, আমার একটা ইয়ে ছিল, বর্তমানে এখন যেমন রাষ্ট্রবিজ্ঞান আছে না, এটাই ইন্টারমিডিয়েটে পৌরনীতি নামে ছিল। তো এইটা আমার ছিল। তো ওখানে লেখা আছে পৌরনীতি একটা, মানে এই টপিকগুলোর একটা, মানে এই সাবজেক্টগুলোর একটা প্রশ্নই থাকে এরকম যে পৌরনীতি একটা পরিসংখ্যান হিসেবে আলোচনা করো, পৌরনীতি একটা সায়েন্স হিসেবে আলোচনা করো, পৌরনীতি একটা সমাজবিজ্ঞান হিসেবে আলোচনা করো, এরকম। তো ওইখানে লেখা আছে, আমি পড়েছি এবং আমি এই প্রশ্নটা নিয়ে আমি এতবার রোমন্থন করেছি, গল্প করেছি, যে এটা আমার মনে আছে। সেটা হলো যে পৌরনীতি এক ধরনের পরিসংখ্যান। কিভাবে? পৌরনীতির ভেতরে আলোচনা করতে গিয়ে পৌরনীতির যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো যেহেতু 1 2 3 এভাবে ইউজ করা হয়, এই সংখ্যাগুলো ইউজ করা হয় পয়েন্টগুলোতে, সেহেতু পৌরনীতি একটা পরিসংখ্যান। বুঝতে পেরেছো মজাটা কোথায়? যে যেটা বিজ্ঞান না, যেটা পরিসংখ্যান না, সেটাকে আমাকে পরিসংখ্যান বানাইতে হবে। বানাইতে গিয়ে এইটা করতে হচ্ছে। আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমি তখন অনার্সে পড়ি। আমাকে আমার এক সিনিয়র ভাই এসে বলল যে এই তোমাকে ইয়ে হতে হবে। উনি মনোবিজ্ঞানে পড়তেন। তো মনোবিজ্ঞানে কি যেন একটা পরীক্ষণ পাত্র না কি যেন একটা হওয়া লাগে, হ্যাঁ, এই বলে আমাকে নিয়ে গেল। নিয়ে গিয়ে পরীক্ষার প্র্যাকটিক্যাল, মানে একটা পরীক্ষা চলতেছে, পরীক্ষণ পাত্র হিসেবে গেছি। যে আমাকে বললো যে তোমাকে আমি যে যে সংখ্যা বলবো এই সংখ্যাগুলো আবার রিপিট করবা। তো উনি 1 2 3 এর 5টা সংখ্যা বললেন, আমি 5টা সংখ্যা রিপিট করলাম। এরকম করতে করতে 8টা 10টা সংখ্যা বলে যাচ্ছেন, আমি রিপিট করতেছি। এবার বলতেছে না, এবার তুমি থামো, তোমাকে এবার ব্যর্থ হতে, মানে এটা আর বলা যাবে না। এবং ওর লিখবে যে না, পরীক্ষণ পাত্র আমার এই 5বার পর্যন্ত, 5টা স্টেজ পর্যন্ত যাইতে পারছে। তাই আমি বললাম, আমি যদি এর বেশি পারি তাহলে সমস্যাটা কোথায়? কয় না, এর বেশি যাওয়া যাবে না। তো আমাদের এই এই জাতীয় পড়াশোনাগুলোতে, যেমন এইটা লিঙ্গুইস্টিক্স একটা ভাষা বিজ্ঞান, এটা আমরা বলতে পারি, হ্যাঁ, কিন্তু এর ভেতরে এই যে কি বলে, এই যে অবজেক্টিভিটি রয়েছে, সিস্টেমেটিক্যালি এটা প্রেজেন্ট করে, তার জন্য এটা বিজ্ঞান। আমরা এখানে পড়ার খাতিরে পড়বো, বাট এটা হাস্যকর বিষয় এগুলো।
ওই যে যেটা আমার পরিণতির পয়েন্টগুলোতে 1 2 3 সংখ্যা লেখা হয়, তাই ওটা পরিসংখ্যান। হ্যাঁ, ব্যাপারটা এরকম আর কি। তোমরাও যদি কখনো সুযোগ পাও পরীক্ষণ পাত্র হিসেবে যাবা। মনোবিজ্ঞানের, মনোবিজ্ঞানেই তো মনে হয়, হ্যাঁ আমি মনোবিজ্ঞানেই গিয়েছিলাম। তোমাদের মনোবিজ্ঞানে যারা পড়ে, এটা থার্ড ইয়ার কি ফোর্থ ইয়ারে উঠলে ওরা তখন পরীক্ষণ পাত্র খুঁজে, তো পরীক্ষণ পাত্র হিসেবে যাবা, দেখবা মজা লাগবে। স্যার এদিকে সায়েন্টিফিকের জায়গায় সায়েন্টিফিক থিংস হইলে ভালো হয় না? হ্যাঁ না, এখানে কোনটা এই জায়গায়? এই যে ল্যাঙ্গুয়েজ এন্ড সায়েন্টিফিক। হ্যাঁ সায়েন্টিফিক থিংস, এর সায়েন্টিফিক এটা হচ্ছে ধরো একটা অ্যাডজেক্টিভ, তাই না? এরপরে একটা অন্য কিছু হলে ভালো ল্যাঙ্গুয়েজ হতো। তো নাউন। হ্যাঁ সায়েন্টিফিক এলিমেন্টস আমরা দিব, এটা দিতে পারি। উই স্টাডি টু থিংস, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে সায়েন্টিফিক এলিমেন্টস, এভাবে দিতে পারি আমরা। জি স্যার। এবার আসো, হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স, আমরা এটা পড়েছি তাই না? তারপরেও এটা পার্ট বি তে কতটুকু পড়তে হবে সেটা আমরা দেখি। দেখো অনেকটুকু পড়তে হবে। দেখো, linguistics is the scientific and systematic study of human language, function and structure. Linguistics may be defined as the science of language. In linguistics we study two things, একই জিনিস কিন্তু টু থিংস এখান থেকে শুরু করে এই পর্যন্ত একই জিনিস। তো আমরা এরপরে এইটুকু পড়ি। Linguistics discusses a lot about the structure of a language and is the grammar and that's the grammar and the psychological system of a language. বলা হচ্ছে যে লিঙ্গুইস্টিক্স ডিসকাস করে অনেক বিষয় নিয়ে, বিশেষ করে স্ট্রাকচারাল বিষয়গুলো নিয়ে, ভাষার স্ট্রাকচারাল বিষয়গুলো নিয়ে, এবং তার মধ্যে রয়েছে গ্রামার এবং সাইকোলজিক্যাল যে সিস্টেমগুলি একটা ল্যাঙ্গুয়েজের সেগুলো। এবার সাইকোলজিক্যাল সিস্টেম কোনগুলি? হাউ ল্যাঙ্গুয়েজ ফাংশনস, কীভাবে ল্যাঙ্গুয়েজ কাজ করে থাকে, হাউ ওয়ার্ডস আর কনস্ট্রাক্টেড, কীভাবে ওয়ার্ডগুলো তৈরি হচ্ছে, গঠনগুলো কী কী, হাউ সার্টেন সাউন্ডস অফ ল্যাঙ্গুয়েজ আর প্রডিউস, কীভাবে ল্যাঙ্গুয়েজের সাউন্ডসগুলো তৈরি হচ্ছে, হাউ দ্য সেন্টেন্সেস আর ফর্মড অ্যান্ড ইন্টারপ্রিটেড, কীভাবে সেন্টেন্সগুলো গঠন হচ্ছে এবং এগুলোকে কিভাবে বর্ণনা করা হচ্ছে, ইন্টারপ্রেট করা হচ্ছে, সেটার কথা বলা হচ্ছে এই অংশটাতে। এই যে এই অংশ, স্যার হুম স্যার আপনি যে সাইকোলজিক্যাল বলেছেন ওখানে তো ফোনোলজিক্যাল লেখা। ও আচ্ছা, ফোনোলজিক্যাল সিস্টেম, হ্যাঁ সাইকোলজিক্যাল না ফোনোলজিক্যাল, এটা অনেক সময় হয় চোখ ধাঁধিয়ে যায়। হ্যাঁ, এটা আমি 2 বার চেক করলাম, তারপর আমি যেন দেখতে পাইলাম সাইকোলজিক্যালি। থ্যাংক ইউ। আচ্ছা, ফোনোলজিক্যাল সিস্টেম, ফোনোলজিক্যাল মানে ধ্বনির যে বিষয়গুলি, সেই সিস্টেমগুলো, এর ভেতরে একটা ভাষা কিভাবে কাজ করে, এর ওয়ার্ডগুলি কিভাবে কনস্ট্রাক্টেড হচ্ছে, এর সাউন্ডগুলো কিভাবে তৈরি হচ্ছে। এই সাউন্ড অংশ যখন আমরা পড়তে যাব তখনই দেখবা ওই যে একটা সময় আসবে যখন আমরা পড়বো হচ্ছে মনোপথং, তারপর ডিপথং, ট্রিপথং, যখন পড়বো তখন অনেক মজা লাগবে এই লিঙ্গুইস্টিক্স পড়তে, যদিও কঠিন কিন্তু মজা পাবা। এবার আসো, হোয়াটস দ্য ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স। ওখানে আমরা গতদিনে পড়তেছিলাম না যে লিঙ্গুইস্টিক্স 2 প্রকার না 3 প্রকারের, তার ভিতরে একটা ছিল হচ্ছে ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স। এইটা হচ্ছে এবার কি জিনিস সেটা আমরা জানবো। দেখো, ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ। ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে মূলত ভাষার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার নিয়ে গবেষণা করে থাকে বা আলোচনা করে থাকে। It's concerned with the study. উপরের দিকে স্ক্রল করবেন একটু। নাই, ও আছে এই যে স্যার উপরের দিকে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স, আচ্ছা, it is concerned with the study of language at a given point of time. The study of language without reference to its historical background. বলা হচ্ছে যে এটা মূলত ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্সটা কনসার্ন থাকে উইথ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অ্যাট এ গিভেন পয়েন্ট অফ টাইম, অর্থাৎ একটা নির্দিষ্ট একটা টাইম ফ্রেমের ভেতরেই মূলত ভাষাটাকে নিয়ে এটা আলোচনা করে থাকে। যেমন বলা হচ্ছে যে দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ উইদাউট রেফারেন্স টু ইটস হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এবং এইটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডকে মূলত ইয়ে করে না আর কি, উল্লেখ করে না। কারণ আমরা জেনেছি যে ডিসক্রিপটিভ এবং হিস্টোরিক্যাল দুইটা অংশ রয়েছে যে অ্যাপ্লাইড এইখানটাতে। তো এই হিস্টোরিক্যাল অংশটা অর্থাৎ ডিসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্সের ভিতরে কখনো একটা ভাষার বা একটা ওয়ার্ডের বা একটা সেন্টেন্সের কত
মানে এর যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটা এর ভেতরে নিয়ে আসে না, কবে এটা তৈরি হয়েছে, কবে থেকে এটা শুরু হয়েছে, এইটা কোন প্রসঙ্গে আসলো, এই জিনিসগুলো নিয়ে এটা আলোচনা করে না। এবার দেখো ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স ডিসকাসেস দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ ইউনিট। ডেসক্রিপটিভ যে লিঙ্গুইস্টিক্স এটা মূলত এই নিচের এইগুলো নিয়ে আলোচনা করে থাকে। একটা হচ্ছে ফোনেটিক্স, সায়েন্টিফিক স্টাডি অফ স্পিচ সাউন্ড। স্পিচ সাউন্ড, এই ফোনেটিক্স কি, সেটা হচ্ছে সায়েন্টিফিক স্টাডি, বৈজ্ঞানিক একটা গবেষণা স্পিচ সাউন্ড নিয়ে বা বৈজ্ঞানিক পড়াশোনা স্পিচ সাউন্ডের। এবং এইটাও তিন প্রকার, আর্টিকুলেটরি, অ্যাকোস্টিক এবং অডিটরি। এই আর্টিকুলেটরিতে আছে হচ্ছে প্রোডাকশন অফ স্পিচ সাউন্ড, অ্যাকোস্টিকে আছে হচ্ছে ট্রান্সমিশন অফ স্পিচ সাউন্ড, এবং অডিটরিতে আছে রিসিপশন বা পারসেপশন অফ স্পিচ সাউন্ড। এগুলো আমরা আরও ডিটেল পড়বো যখন আমরা ফোনেটিক্স নিয়ে পড়বো। ফোনেটিক্সের উপরে ব্রড কোশ্চেন আছে, তখন আমাদেরকে এগুলো নিয়ে আরও ডিটেল পড়তে পারবো আমরা। শুধুমাত্র এখন এইটুকুই জেনে থাকো। এরপরে আসে ফোনিমিক্স, দ্য অ্যানালিসিস অফ ফোনিমস। ফোনিমস নিয়ে অ্যানালিসিস করা হয় ফোনিমিক্সের ভেতরে। তাহলে দেখো ফোনেটিক্স, ফোনোলজি, আরেকটা পাচ্ছ তোমরা ফোনিমিক্স, আবার পাচ্ছ ফোনিমস। হ্যাঁ, তো এই ফোনিমস নিয়ে যেখানে অ্যানালাইসিস করা হয় সেটাই হচ্ছে ফোনিমিক্স। এরপরে রয়েছে মরফোলজি। মরফোলজি বা মরফিম আমরা পড়েছিলাম না, রূপতত্ত্ব। দ্য স্টাডি অফ ওয়ার্ড স্ট্রাকচার স্পেশালি ইন টার্মস অফ মরফিমস। বলা হচ্ছে একটা ওয়ার্ডের যে স্ট্রাকচার সেটা নিয়ে মূলত স্টাডি করা হয় মরফোলজিতে, স্পেশালি এখানে মরফিমটাকে নিয়ে আলোচনা করা হয় থাকে। সিনট্যাক্স, দ্য স্টাডি অফ ওয়ার্ড কম্বিনেশন অ্যান্ড দ্য স্টাডি অফ সেন্টেন্স স্ট্রাকচার। বলা হচ্ছে যে এই সেন্টেক্সের ভেতরে ওয়ার্ডের কম্বিনেশন নিয়ে আলোচনা করা হয়ে থাকে এবং সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তারপর সিমান্টিক্স। সিমান্টিক্স মানে কি আমিও ভুলে গেছি, সিমান্টিক্স মানে কি? শব্দার্থবিদ্যা। শব্দার্থবিদ্যা। আচ্ছা, আমি কিন্তু ভুলে গেছি, তোমারটাই আমি ধরে নিলাম। দ্য স্টাডি অফ লিঙ্গুইস্টিক্স মিনিং, এই যে এখানে বলেই দিচ্ছে শব্দার্থ। এই সিমান্টিক্সের ভেতরে লিঙ্গুইস্টিক্সের মিনিং নিয়ে আলোচনা করে থাকে বা একটা শব্দের মিনিংগুলো নিয়ে আলোচনা করে থাকে সিমান্টিক্সের ভেতরে। এবং তাহলে দেখো এখানে ফোনেটিক্স, ফোনিমিক্স, মরফোলজি, তারপর সেন্টেক্স এবং সিমান্টিক্স, এই কয়েকটা হচ্ছে ডিসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্সের আন্ডারে রয়েছে। মানে এই ডিসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্সের আন্ডারে এই জিনিসগুলো আলোচিত হয়। এবার আসে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সের ভিতরে কি কি রয়েছে। The application of the theories, methods and findings of linguistics to the solution of practical problems. Applied linguistics এর ভেতরে যেটা করা হয়ে থাকে যে এখানে থিওরি, মেথড এবং অন্যান্য আরও অনেক গবেষণাগত ফাইন্ডিংসগুলো লিঙ্গুইস্টিক্স রিলেটেড, এবং সেইটারই যে প্রবলেম যেগুলো পাওয়া যায়, যে ইস্যুগুলো পাওয়া যায়, সেগুলোর সলিউশন প্র্যাকটিক্যাল পর্যায়ে সেই সলিউশনগুলো কী হবে ওই প্রবলেমগুলোর, সেগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সে। যেমন এখানে কয়েকটা জিনিস দিয়েছে, যে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড টিচিং, টিচিং নেটিভ অ্যান্ড দ্য ফরেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা ভাষা কিভাবে শেখা যেতে পারে এবং কিভাবে শেখানো যেতে পারে, সেটা নেটিভ ল্যাঙ্গুয়েজে হতে পারে আবার ফরেন ল্যাঙ্গুয়েজে হতে পারে। এই বিষয়টা মূলত এই অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সের অন্তর্গত। এরপর রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, স্ট্রাকচার অ্যান্ড স্টাইল অফ লিটারেচার। ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার এবং লিটারেচারের যে স্টাইল, অর্থাৎ ওই যে রেটোরিক প্রসোডি যেগুলো রয়েছে বা আরও যেগুলো রয়েছে, সেইগুলো নিয়ে মূলত পড়াশোনা হয়ে থাকে এই অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সের ভেতরে। ট্রান্সলেশন নিয়ে আলোচনা করে থাকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, ফর ট্রান্সলেটিং ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার, একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে এটা করা হয়ে থাকে। লেক্সিকোগ্রাফি, লেক্সিকোগ্রাফি হচ্ছে রাইটিং ডিকশনারি সায়েন্টিফিক্যালি অ্যাটসেট্রা। এক্সাম্পল হিসেবে অক্সফোর্ড ডিকশনারি, মানে লেক্সিকোগ্রাফিতে যেটা করা হয়ে থাকে ডিকশনারি লেখা হয়ে থাকে, ডিকশনারি তৈরি করা হয়ে থাকে, এবং এটাও অ্যাপ্লাইড বিষয়। এরপরে আরো রয়েছে দেখো স্পিচ প্যাথোলজি। হ্যাঁ, তাহলে স্যার অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক মানে হচ্ছে প্রায়োগিক ভাষাতত্ত্ব। প্রায়োগিক ভাষাতত্ত্ব আমরা আরো ইজি করে বলতে পারি একটা ভাষা কিভাবে প্রয়োগ করবা সেটাই, বা ভাষার প্র্যাকটিক্যাল অংশটা আর কি। আমরা ওই যে সায়েন্সে তোমরা যারা পড়ো তারা জানো যে সায়েন্স দুই রকমের, একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স, তাই না? থিওরিতে তুমি পড়লা যে এইভাবে একটা হচ্ছে কি বলে এটাকে, তোমরা ফিটকিরি তৈরি করো, তারপরে লবণ তৈরি করো বা ব্যাঙ কাটাকাটি যেটা করে থাকো আর কি,
তো এইভাবে একটা ব্যাঙ নিয়ে আসতে হবে, এবার কাটতে হবে ব্যাঙের ভেতরে এইরকম, এই যে ছবিতে দেখা যাচ্ছে এইরকম একটা শিরা পাবা, ওই শিরাটা বের করে নিয়ে আসতে হবে, এইভাবে আবার সেলাই করতে হবে, এই যে বিষয়গুলো, এটা হচ্ছে তোমার থিওরি পড়লা। এবার তুমি এই থিওরিটাকে অ্যাপ্লাই করবা কোথায়? একটা ব্যাঙ নিয়ে আসতেছে, এবার ব্যাংকে কাটতেছো, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা চলতেছে। ব্যাপারটা এরকম যে তুমি মার্কেটিং শিখতেছো, তুমি এমবিএ করতে গেছো, তোমার এমবিএ তে অনেক কিছু আছে মার্কেটিং এর। ধরো মার্কেটিং শিখতে গিয়ে তুমি ওখানে পড়তেছো হচ্ছে মার্কেটিং এর এথিক্স গুলো কি কি, মার্কেটিং এর কিছু টার্ম রয়েছে বা সেলস এর কিছু টার্ম রয়েছে, যেমন ধরো ডিও, ফিফো, তারপরে এসকেইউ, এরকম কিছু টার্ম রয়েছে, এগুলো তুমি এমবিএ করতে গেলে পাবা। এখন তুমি এগুলো থিওরিতে পড়লা, কিন্তু এসকেইউ জিনিসটা কি এটা তুমি যতক্ষণ না প্র্যাকটিক্যালি বাজারে যতক্ষণ গিয়ে মার্কেটিং না করতে যাবে ততক্ষণ তুমি বুঝবা না। তুমি ডিও মানে কি, ডিমান্ড অর্ডার, এটা তুমি বুঝবা না যতক্ষণ না মার্কেটিং এ মানে ফিল্ডে যাচ্ছ। তুমি ওই ফিফো জিনিসটা কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, এই জিনিসটা কি, কিভাবে কাজে লাগে, এটা তুমি যতক্ষণ না অ্যাপ্লাইডে যাচ্ছ ততক্ষণ তুমি বুঝবা না। তো এইটাই হচ্ছে, একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে অ্যাপ্লাইড দিকটা। তো অ্যাপ্লাইড দিকটা মানে এই লিঙ্গুইস্টিক্সটা, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সের ভেতরে মূলত কোন কাজগুলো করা হয় সেগুলোই। যেমন এখানে একটা বলতেছে, দেখো যে স্পিচ প্যাথোলজি অ্যান্ড থেরাপি, স্পিচের প্যাথোলজি করা হয়, এ বি, এটা কেমন হলো, এ বি, এরপরে আসলো CDEFG, মানে ওইখানে একটু এলোমেলো আছে। দেখো ক্লিনিক্যাল লিঙ্গুইস্টিক্স, এইটাকে আবার বলা হয় ক্লিনিক্যাল লিঙ্গুইস্টিক্স ফর কারেক্টিং মাদার টাং। মানে হয় না যে আমরা অনেক সময় ওই যে কারেকশন, আমরা যে ইংরেজিতে যে কারেকশন পড়ে থাকি, সেই কারেকশনটাই হচ্ছে স্পিচের প্যাথোলজি বা থেরাপি, মানে সমস্যা দেখা দিলে সেটাকে ঠিকঠাক করা, সেটা হচ্ছে এই অংশটার কাজ। ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং অ্যান্ড পলিসি টু মেক স্টেট ল্যাঙ্গুয়েজ মডার্ন অ্যান্ড স্ট্যান্ডার্ড, বলা হচ্ছে দেশের যে ভাষাটা, চলমান ভাষাটা রয়েছে সেই ভাষাটাকে আরো মডার্ন করা, আরো স্ট্যান্ডার্ড করাটার যেই মানে যেই ইয়ার অন্তর্গত, লিঙ্গুইস্টিক্সের অন্তর্গত, সেটা হচ্ছে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স। যেমন আমাদের দেশে এই কাজটা করে থাকে কি, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সের কাজটা করে থাকে আমাদের বাংলা একাডেমি। দেখবে বছরে বছরে বলে না যে আগে তুমি ঈদ বানান লিখেছো এইটা দীর্ঘ ই দিয়ে, এখন ওটা রস্যই দিয়েই লেখা যাবে। আগে বাড়ি লিখেছো বয়াকার ডয় বিন্দু রয় দীর্ঘই, বাট এখন সেটা তুমি লিখতে পারো বয়াকার র হিস্যি, ডয় বিন্দু র হিস্যি, এটা এইভাবে লিখতে পারবা। তো এইরকম আর কি। এরপরে কনসেপচুয়াল লিঙ্গুইস্টিক্স, মোস্ট লেটেস্ট এডিশন, মেশিন ট্রান্সলেশন। কনসেপচুয়াল লিঙ্গুইস্টিক্স হচ্ছে যেখানে আরো নতুন নতুন কনসেপ্ট আসবে, নতুন নতুন ধ্যান ধারণা আসবে। যেমন সবচেয়ে লেটেস্ট একটা এডিশন হয়েছে সেটা হচ্ছে মেশিন ট্রান্সলেশন। মেশিন ট্রান্সলেশন হচ্ছে এই কনসেপচুয়াল লিঙ্গুইস্টিক্স এর আন্ডারে, মানে এটা একটা তোমার কি বলে এটাকে, মেশিন ট্রান্সলেশন। আমারও আপনার বিচ্যুতি করতে তো কম্পিউটেশনাল অ্যাপ্লিকেশন। আচ্ছা, এই জন্য মিলাতে কষ্ট হচ্ছে। দাঁড়াও আমি এই টেক্সটটাকে, এই ইমেজটাকে একটু ছোট করে নিই। আমার মনিটরটা একটু বড়, যার জন্য ওইটা আমার একেবারে চোখের সামনে এসে গেছে। শুধু এটাই না, এই মনিটরের দিকে একভাবে তাকিয়ে তাকিয়ে পড়ানোর ফলে শুধু এই না, আমি আমার প্রতিদিন কমপক্ষে 4-5 ঘন্টা যেটা আমি ঘুমাই, বা 5-6 ঘন্টা যেটা ঘুমাই, সেই সময়টা শুধুমাত্র আমার চোখটা মনিটরের বাইরে থাকে, আর বাকি সব সময়ের জন্যই এখানেই, যার জন্য চোখেও ইদানিং একটু প্রবলেম হয়েছে। আমি যেমন এই 2 দিন আগে খাবার টেবিলের উপরে এক্সট্রা একটা লাইট জ্বালিয়ে নিয়েছি। আচ্ছা, কম্পিউটেশনাল হচ্ছে লিঙ্গুইস্টিক্স, এর হচ্ছে মোস্ট লেটেস্ট এডিশন যেটা, সেটা হচ্ছে মেশিন ট্রান্সলেশন। তোমরা এই যে একটা শুনতেছো না, চ্যাট জিপিটি, নাম শুনেছো তো যারা ইয়েতে আছো, চ্যাট জিপিটি, বা আগে থেকেই ছিল হচ্ছে গুগল বার্ড, হ্যাঁ, এবং চ্যাট জিপিটি, এটাও ধরো কাইন্ড অফ এই লিঙ্গুইস্টিক্সের ভেতরেই চলে আসবে আর কি। চ্যাট জিপিটিতে গিয়ে তুমি ওই সফটওয়্যার ইনস্টল করে বা ওইখানে অ্যাকাউন্ট খুলে তুমি ওখানে গিয়ে যা লিখবা তাই তুমি পেয়ে যাবা। তো আমি চেষ্টা করলাম যে আচ্ছা ঠিক আছে, দেখি তো আমাদের নোটগুলো করা যায় কিনা। তো আমি সিম্পল নোটগুলো করতে চেষ্টা করলাম, কিন্তু হচ্ছে না, হয় না। দেখা যায় যে ওই রিলেটেড অন্য টপিক নিয়ে এসে ওর ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। তো আমি দেখলাম যে বেশ কিছু গ্রুপ বা বেশ কিছু ওইটা পেয়ে খুবই উচ্ছ্বসিত হলো, এবং তারা অনেকগুলো নোট বিভিন্ন জায়গায় শেয়ার করেছে, এবং নোটগুলোতে দেখা যাচ্ছে গুড মোর কবিতার উপর একটা নোট করেছে,
দেখা যায় যে ওই জর্ডানের অন্য একটা কবিতার টপিক নিয়ে ওর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে অন্য একটা বিষয় হয়তো কনসিট নিয়ে, যে কনসিট ইন গুড মোড়ো, এটা আলোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে যে ওই অন্য থার্ড ইয়ারের কবিতাগুলোর ভেতর থেকে নিয়ে যে কনসিট ঢুকাই দিয়ে রাখছে। তো দেখলাম যে এটা আসলে কাজ করে না, অন্তত ইয়ের ভেতরে এই আমাদের লিটারেচারে ওইটা কাজ করানো যাচ্ছে না। তো ওইটাও হচ্ছে কাইন্ড অফ ওইখানে তো ল্যাঙ্গুয়েজ রিলেটেডই কাজ হচ্ছে, তো এটা হচ্ছে মেশিন ট্রান্সলেশন বা মেশিন অ্যানালিসিস, এই কাজগুলো হচ্ছে এই কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স আর কি ওটা। আচ্ছা, এরপরে আছে সোশিও লিঙ্গুইস্টিক্স, দ্য স্টাডি অফ রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোসাইটি। সোশিও লিঙ্গুইস্টিক্সের ভেতরে এই ল্যাঙ্গুয়েজ এবং সোসাইটির ভেতরে যে রিলেশনশিপটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করে থাকে। এরপরে রয়েছে সাইকোলিঙ্গুইস্টিক্স, সাইকোলজিক্যাল ফ্যাক্টর অফ লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে আমাদের যে সাইকোলজিক্যাল বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করে থাকে এই সাইকোলিঙ্গুইস্টিক্সের ভেতরে। এরপর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, টু মেক দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যাডভার্টাইজমেন্ট মোর অ্যাট্রাকটিভ অ্যান্ড ডাইনামিক। বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ এবং অ্যাডভার্টাইজমেন্ট এটা হচ্ছে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সের অন্তর্গত, এবং এটা কি করে থাকে, টু মেক দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যাডভার্টাইজমেন্ট মোর অ্যাট্রাকটিভ অ্যান্ড ডাইনামিক, মানে অ্যাডভার্টাইজমেন্টের ল্যাঙ্গুয়েজটাকে আরো অ্যাট্রাকটিভ করে এবং ডাইনামিক করে। আমি একবার একটা কোম্পানির হয়ে কপি রাইটিং করতাম। কপি রাইটিং এর মজাটা এরকম যে এটা ছিল হচ্ছে তোমার আমেরিকার থেকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করে ওরা, বাংলাদেশি কোম্পানি কিন্তু আমেরিকায় থাকে আর কি। আমেরিকার থেকে বাংলাদেশে ওদের ফ্লাইট, মানে ওখান থেকে বাংলাদেশে যারা আসে তাদের জন্য। তো বাংলায় আমাকে বলেছিল যে ইয়ে লিখতে হবে, কপি রাইটিং করতে হবে। তো বিশেষ করে আমি ওদের যে কাজটা করে দিতাম, প্রায় বেশ কয়েক মাস কাজটা করে দিয়েছি, সেটা হলো ওরা যে বিজ্ঞাপনগুলো করতো সেই বিজ্ঞাপনের কিছু ছন্দময় কথা আমাকে লিখে দিতে হতো। যেমন ওই যে কিছু আছে না বাংলাদেশ বিমানের, যেমন আছে যে আকাশে শান্তির নীড়, এই টাইপের অনেক কথাবার্তা আমি লিখে দিতাম। তো এই যে আকাশে শান্তির নীড় এই কথাটা যে বের করলো বাংলাদেশ বিমান, এটা কিভাবে বের করলো? এটা বের করলো ওই তোমার আমার মতো কেউ একজন, সে হচ্ছে গিয়ে সে জানেও না যে এটা হচ্ছে এই অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স এর অন্তর্গত। হ্যাঁ, সে ওই কথাগুলো আর কি লিখে ফেলেছে, এবং ওই কথাগুলো আসলে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, এবং সেই অ্যাডভার্টাইজমেন্টের যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো এই অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স এর অন্তর্গত। আমি যেমন ঢাকার একটা কোম্পানি আছে, ওরা হলো ব্লক আছে না, হলো ব্লক বিক্রি করে। তো ওদের একটা বিজ্ঞাপনের একটা স্ক্রিপ্ট লিখে দিচ্ছিলাম। তো ওইখানে আমি লিখে দিচ্ছিলাম যে ইটের বিকল্প খরচ অল্প, এরকম একটা লিখে দিচ্ছিলাম যে মানে ইট তো চিনো, ইটের বিকল্প হিসেবে ওইগুলো ইউজ হয়, ওটা ওই সিমেন্ট টিমেন্ট দিয়ে তৈরি হয়। তো ওইখানে আমি এই লেখাটা লিখতেছিলাম। তো এই যে এইটা আমার ভিতরে কেন আসলো, কারণ এই লিঙ্গুইস্টিক্স এর অ্যাপ্লাইড অংশটা আমার মাথার ভিতরে কাজ করেছে, এবং সেটা আমি জানিও না যে ওটা অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, কিন্তু ওটা আমি করে ফেলেছি। পরবর্তীতে এগুলো আসলে এখানে যুক্ত হয়েছে অবশ্যই। তাহলে আমাদের যে অ্যাডভার্টাইজমেন্টের যে ভাষা ল্যাঙ্গুয়েজ যেগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে এই অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স এর আন্ডারে হয়ে থাকে। তাহলে আমরা আমাদের এখানে ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স এর আন্ডারে আমরা দেখলাম জাস্ট এই যে ফোনিম, ফোনেটিক্স, ফোনেমিক্স, মানে এই যে সেন্টেন্সের গঠন, সেন্টেন্সের অর্থ, সাউন্ড সিস্টেমগুলো, এইগুলো নিয়ে আলোচনা করা, মানে এক কথা পুরো তাত্ত্বিক বিষয়গুলি। হ্যাঁ, পুরো তাত্ত্বিক বিষয়গুলি। আর অ্যাপ্লাইডে গিয়েই হয়ে যাচ্ছে সেগুলো আমাদের ওই যে এইগুলো, বিশেষ করে আমরা ওই যে আমাদের এই লিঙ্গুইস্টিক্সের যে ইয়েটা, যদি কন্টেন্ট অফ টেবিল যেটা আর কি, সেটা যদি সূচিপত্রটা দেখি তাহলে ওইখানে আমরা দেখবো যে সাইকোলিঙ্গুইস্টিক্স, সোশিও লিঙ্গুইস্টিক্স, তারপরে আরও যে বিষয়গুলো সেগুলো আমরা পাবো, এবং সেগুলো হচ্ছে পুরোপুরি অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সের অন্তর্গত আর কি। এবার আসো, হোয়াট ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এগুলো আসে না আর কি, আমাদের এইটা গুরুত্বপূর্ণ, এটা বাদ দিয়ে দিই। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং বলতে ওই যে আমরা যেমন বাংলা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এবং এটা আমরা অ্যাকুইজিশন করেছি, মানে এটা আমরা না বুঝেই 2-3 বছরে এটা আমরা অর্জন করে ফেলেছি, আলাদা করে শিখতে হয়নি, ABCD এরকম করে শিখতে হয়নি। আর ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং এটাকে আমাদের শিখতে হচ্ছে, এটাকে আমাদের লার্ন করতে হচ্ছে, এবং এটা করতে গিয়ে দেখো আমাদের এই 15-20 বছর ধরে আমরা পড়াশোনা করতেছি, এটা তাও শিখতে পারতেছি না। বাট বাংলা কিন্তু প্রথম 2-3 বছরে শিখে ফেলেছি। তো অ্যাকুইজিশন যেটা করবা সেটা হচ্ছে
আমাদের জন্য সহজ, আর যেটা আমাদেরকে, যেটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর কি, বা এটা ইংলিশদের জন্য ইংলিশটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বাট যেটা লার্ন করতে যাব সেটাই কঠিন মনে হবে। এবার আসো ডিফাইন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গু অ্যান্ড প্যারল। এটা আমরা মনে হয় পড়লাম এর আগে। ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট easily understood and indeed explained as a rule abiding game। বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে, এখানে বানান ভুল করেছে, ল্যাঙ্গুয়েজ, তো বলতেছে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ তো এইটা বানান, আচ্ছা এখানেও ভুল করেছে। দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট ইজিলি আন্ডারস্টুড, ভাষা হচ্ছে এমন একটা জিনিস যেটা সব খুব সহজে বোঝা যায়, এবং indeed explained as a rule abiding game, এবং আরেকটা জিনিস বলা যায় ভাষা হচ্ছে একটা নিয়ম শৃঙ্খলা যেখানে মেনে চলা হয়, এইরকম একটা গেম যেন। ইটস এ ইউনিভার্সাল সিস্টেম which has an underlying fundamental structure so that linguistic communication can work। বলা হচ্ছে ভাষা একটা ইউনিভার্সাল সিস্টেম, এবং যেটার ভেতরে নিহিত রয়েছে ফান্ডামেন্টাল এবং স্ট্রাকচারাল কিছু বিষয়, যেটা সো দ্যাট, যাতে করে লিঙ্গুইস্টিক কমিউনিকেশন ক্যান ওয়ার্ক, লিঙ্গুইস্টিক কমিউনিকেশনটা যাতে হতে পারে, ভাষাগত যে যোগাযোগটা সেটা যাতে কাজ করে, সেই জন্যই এর ভেতরে কিছু রুলস রেগুলেশন রয়েছে, ফান্ডামেন্টাল বিষয় রয়েছে, কিছু স্ট্রাকচার রয়েছে, এটাই বলতেছে। তো এটা হচ্ছে ভাষা। এবার আসলে ল্যাঙ্গুটা কি? ল্যাঙ্গু ইজ দ্য অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ স্পোকেন, এটা হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজ আর কি। ল্যাঙ্গুয়েজ বলতে, ল্যাঙ্গু বলতে যে ভাষাটা মানুষ কথা বলে যে ভাষায়, সেটা হচ্ছে ল্যাঙ্গু। যেমন ফ্রেঞ্চ, জার্মান, ইংলিশ, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্পিকার। বলা হচ্ছে এইগুলো যেমন স্পিকারদের ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হচ্ছে ল্যাঙ্গু। এবার আসো প্যারল। প্যারল ইজ দ্য ইন্ডিভিজুয়াল স্পিচ অ্যাক্ট। প্যারল হচ্ছে একটা মানুষের স্বতন্ত্র, মানে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্পিচ অ্যাক্টটা হচ্ছে প্যারল। যেমন রোমান্টিক অ্যান্ড হিউম্যানিস্টিক রিডিংস ইনফ্লুয়েন্স ওয়ান্স প্যারল। বলা হচ্ছে রোমান্টিক যদি তুমি পড়াশোনা করো, রোমান্টিক বিষয় নিয়ে, তারপর হিউম্যানিস্টিক পড়াশোনা করো, তাহলে তোমার এই প্যারলটাকে ইনফ্লুয়েন্স করবে, প্রভাবিত করবে। স্পিচ অ্যাক্ট, ধরো তুমি খুব বেশি রোমান্টিক বই পড়াশোনা করো, তাহলে তোমার কথা বলতে গেলেও তোমার ওই জাতীয় উদাহরণ, ওই জাতীয় বিষয়গুলো এগুলো আসবে। আবার ধরো তুমি খুব বেশি ম্যাথমেটিক্স, সায়েন্স টাইন্স এগুলো নিয়ে পড়ো, তাহলে তুমি কথা বলতে গেলে তোমার কথা বলার ধরন, তোমার উদাহরণ, তোমার যা কিছু সব সায়েন্স বা ম্যাথমেটিক্স এই জায়গাগুলো থেকে তুমি দেওয়ার চেষ্টা করবা। তো এটাই বলতেছে যে এই প্যারলটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্পিচ অ্যাক্ট, এবং এটা যদি রোমান্টিক এবং হিউম্যানিস্টিক রিডিং কেউ পড়ে থাকে তাহলে এটা প্যারলকে ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে। এবার আসো, ল্যাঙ্গুয়েজ ইজ এ লিঙ্ক বিটুইন থট অ্যান্ড সাউন্ড। তো থট, আমরা আমার ব্রেনের ভেতরে কি ঘটতেছে এবং আমি মুখে কি উচ্চারণ করতেছে, এই দুইটার ভেতরে মূলত একটা লিঙ্ক তৈরি করে ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড ইটস এ মিনস ফর থট টু বি এক্সপ্রেসড অ্যাজ সাউন্ড, এবং এটা হচ্ছে থটগুলোকে এক্সপ্রেস করার, সাউন্ডের মাধ্যমে এক্সপ্রেস করার একটা মাধ্যম। থটস বিকাম অর্ডার্ড অ্যান্ড সাউন্ড আর্টিকুলেটেড। থটসগুলো হচ্ছে বেশ অর্ডার, শৃঙ্খলভাবে, সুশৃঙ্খলভাবে এগুলো বের হয়, অ্যান্ড সাউন্ডস আর্টিকুলেটেড, অর্থাৎ সাউন্ডগুলোও উচ্চারিত হয় এইভাবে সুশৃঙ্খলভাবে। ফর ল্যাঙ্গুয়েজ টু অকার, মানে ভাষা হিসাবে যদি কোনো একটা, মানে এগুলোকে যদি বের করতে চাই আমরা, তাহলে এগুলোকে সুশৃঙ্খলভাবে বের হতে হবে এবং আর্টিকুলেটেড হতে হবে, উচ্চারিত হতে হবে। দ্য টিচিং অফ সসার সিম টু সাজেস্ট দ্যাট ল্যাঙ্গুয়েজ লাইজ বিটুইন থট অ্যান্ড সাউন্ড। সসার এই ব্যাপারে যে কথাটা বলেছেন, যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে মূলত সাউন্ড এবং থট এর ভেতরেই নিহিত, বা সাউন্ড এবং থটের সমন্বয়ে মূলত আমাদের ল্যাঙ্গুয়েজ। সসারের মতে স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইনক্লুডস কনসেপ্ট কমিউনিকেশন থ্রু সাউন্ড ইমেজেস ফ্রম দ্য স্পিকার টু দ্য লিসনার। বলা হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজ যেটা, এটার ভিতরে রয়েছে কনসেপ্ট কমিউনিকেশন, যেটা সাউন্ড ইমেজ ফ্রম দ্য স্পিকার টু দ্য লিসনার। অর্থাৎ এই কনসেপ্ট কমিউনিকেশনটা সেটা স্পিকারের কাছে, লিসনারের কাছে যায় সাউন্ড ইমেজের মাধ্যমে। যেমন তোমাকে আমি বললাম যে 2 কেজি আপেল নিয়ে আসো, এবার তুমি শুনতে পাইলা,
এবার কি নিয়ে আসতে বললাম, অ্যাপেল। অ্যাপেল বলার সাথে সাথে তোমার কমলা কিন্তু তোমার চোখের সামনে ভেসে ওঠেনি, তোমার চোখের সামনে ভেসে উঠেছে অ্যাপেল। তারপরে তোমার চোখের সামনে কিন্তু ওই আনারস ভেসে ওঠেনি, পাইনঅ্যাপেল ভেসে ওঠেনি, অ্যাপেলটাই ভেসে উঠেছে, কারণ ওই যে সাউন্ডের সাথে ওই অ্যাপেলের ইমেজটার একটা লিঙ্ক রয়েছে, ওটা যেন আমাদের চোখের সামনে ভেসে উঠতেছে। আবার এই জায়গাটায় যখনই গন্ডগোল হবে, যে তোমার তোমার সাউন্ডের সাথে যখনই তোমার ব্রেনটাকে কাজ করাতে পারবে না, তখনই যেটা হবে, যেমন এখানে আমি বলেছিলাম কনসেপচুয়াল, কম্পিউটেশনাল না বলে কনসেপচুয়াল বলেছিলাম, কারণ সাউন্ডের সাথে আমার ব্রেনটা কানেক্ট করতে পারেনি। আমি যেমন এখানে বলতেছিলাম সাইকোলজিক্যাল, এই ফোনোলজিকে আমি বলতেছিলাম সাইকোলজিক্যাল। তো এই জায়গাটাও আমার আমার সাথে আমার আমার ব্রেনের সাথে আমার যে স্পিচটা সেটা কানেক্ট করতে পারেনি, ল্যাঙ্গুয়েজটা কানেক্ট করতে পারেনি, এই জন্য এটা ভুল হয়েছে। তো এরকমই যতক্ষণ না এই ওয়ার্ড ইমেজের সাথে তোমার ধ্বনি বা তুমি যেটা উচ্চারণ করতে সেটা যতক্ষণ না কানেক্ট হবে, ততক্ষণ তুমি তোমার ভুল হবে বলাটা। তাহলে আমরা দেখলাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, আমরা জানলাম। ল্যাঙ্গু হচ্ছে এই যে স্পোকেন ল্যাঙ্গুয়েজ, যেই সমস্ত ভাষায় মানুষ কথা বলে সেগুলোই হচ্ছে ল্যাঙ্গু, যেমন হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, তারপর জার্মান ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ, এইগুলো। আর প্যারল হচ্ছে একজন ব্যক্তি হচ্ছে তার স্পিচ অ্যাক্ট, সে কিভাবে কথা বলছে সেটা, এবং এই প্যারলকে প্রভাবিত করা যায়। যেমন বিভিন্ন রকমের পড়াশোনা থাকলে তোমার প্যারলটা প্রভাবিত হয়। এগুলো আসে না। এটা আমরা একটু দেখি, এটা আমরা যদিও কতদিন পড়েছি যে হোয়াট আর দ্য মেজর ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক্সের মেজর ব্রাঞ্চ হচ্ছে তিনটা, ডিসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স, হিস্টোরিক্যাল এবং অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, তিনটা। এবং এর ভেতরে ডিসক্রিপটিভের ভেতরে কি রয়েছে, ফোনেটিক্স, ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিগম্যান্টিক্স, প্র্যাগম্যাটিক্স এবং ডিসকার্স অ্যানালাইসিস, এই কয়েকটা এই ডিসক্রিপটিভের ভেতরে রয়েছে। হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্সের ভেতরে কি রয়েছে, ইটস দ্য স্টাডি অফ ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ ইন দ্য কোর্স অফ টাইম, অর্থাৎ সময়ের ব্যবধানে সে আদিম যুগ থেকে আজ অবধি যে ভাষা কিভাবে ডেভেলপ হলো, ভাষার যে ইভলিউশনটা ঘটলো, এটা কিভাবে ঘটলো। যেমন ধরো বাংলাতেই যদি আমি বলি, বাংলা একটা সময় হচ্ছে হাতকে বলা হতো ধরো বাহু, তারপরে ভুজ, তারপর কর, তারপরে হাত, হস্ত, অনেক কিছু বলি না আমরা। তারপরে চাঁদ, এখন যেটা আমরা বলি চাঁদ, এর আগে ছিল চান, তার আগে ছিল চন্দ্র, তার আগে বলা হতো চন্দ, হ্যাঁ, এরকম। আবার এগুলো হচ্ছে ইভলিউশন, একটা শব্দ বিভিন্ন সময় ইভলিউশন হইতে হইতে এরকমটা পর্যায়ে চলে আসছে। তারপরে যে আগুন, আগুনের ক্ষেত্রেও আগুনের কত নাম আছে, আগুন, অগ্নি, তারপরে অনল, হ্যাঁ, হুতাশন, তারপরে বন্যি, তারপরে হচ্ছে আরো যেগুলো আছে আর কি। আচ্ছা, এরপরে দেয়ার আর 5 ব্রাঞ্চেস ইন অফ হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্স। হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্সেরও 5টা ব্রাঞ্চ রয়েছে। কিগুলো, কোনগুলো সেগুলো আমরা দেখি। দেখো, ডায়ালেক্ট জিওগ্রাফি, উপভাষার যে জিওগ্রাফি, হ্যাঁ, জিওগ্রাফিক্যালি যে ডায়ালেক্টগুলো, যেমন ডায়ালেক্ট হচ্ছে আমাদের বাংলা ভাষা, এটার হচ্ছে ডায়ালেক্টগুলো কোনগুলো, যেমন উপভাষা আর কি, ডায়ালেক্ট মানে উপভাষা। যেমন ধরো বাংলা ভাষার উপভাষা হচ্ছে ধরো নোয়াখালীর একটা ভাষা, হ্যাঁ, চট্টগ্রামের এক রকমের ভাষা, চাঁপাইনবাবগঞ্জের এক রকমের ভাষা, সিলেটের এক রকমের ভাষা, এগুলো হচ্ছে বাংলা ভাষায়, কিন্তু এগুলোর উপভাষা। তারপরে লিঙ্গুইস্টিক্স বরোয়িং। লিঙ্গুইস্টিক বরোয়িং হচ্ছে অন্য ভাষা থেকে ওয়ার্ডগুলোকে নিয়ে আসাকে বলা হয় লিঙ্গুইস্টিক বরোয়িং। যেমন রিক্সা, রিক্সা শব্দটা জাপানিজ ভাষা থেকে এসেছে, চা, চিনি, চশমা এগুলো চাইনিজ ভাষা থেকে এসেছে। তারপরে হচ্ছে আরব দেশ থেকে অনেক ভাষা আমরা নিয়েছি, সংস্কৃত থেকে অনেক ওয়ার্ড আমরা নিয়েছি, এরকম এই যে অন্য ভাষা থেকে ধার করে নিয়ে আসতেছে, এটা হচ্ছে লিঙ্গুইস্টিক বরোয়িং। ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, এটা একটা। তারপর ইন্টারনাল রিকনস্ট্রাকশন, হ্যাঁ, এটা একটা। তো লেক্সিকো স্ট্যাটিস্টিক্স, এটা একটা। এগুলো হচ্ছে তোমার হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্সের অন্তর্গত। এরপরে আসতেছে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স। অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সের ভিতরে কি কি রয়েছে, ল্যাঙ্গুয়েজ টিচিং, কিভাবে ল্যাঙ্গুয়েজকে শেখাতে হবে। তারপর স্টাইলিস্টিক্স, কিভাবে ল্যাঙ্গুয়েজের ভেতরে স্টাইল বাড়ানো যায়, এর সাইকোলজিক্যাল দিকগুলি, এর ভেতরে সোশ্যাল যে দিকগুলি রয়েছে ভাষার ভেতরে সেগুলো। ট্রান্সলেশন, লেক্সিকোগ্রাফি, স্পিচ প্যাথোলজি অ্যান্ড থেরাপি,
কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স, তারপর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, এই জিনিসগুলো হচ্ছে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সের ভেতরে। এইটার একটা এই জিনিসটা একটু ভালো করে পড়ো। এটা যদি তোমাদের ভালোভাবে পড়া থাকে, তোমরা অনেক জায়গায় অনেক আইডিয়া এক্সপ্রেস করতে তোমার ক্লিয়ার হবে, অনেক মানে ভালোভাবে এক্সপ্রেস করতে পারবে অনেক আইডিয়া। যে লিঙ্গুইস্টিক্স, হ্যাঁ আমাদের বইয়ে তো পাঁচটা আছে, ফনেটিক্স, ফনোলজি, মরফোলজি, সায়েন্টিক্স আর সিমেন্টিক্স, এই পাঁচটা শুধু আছে, এইগুলা নাই। এখানে হয়তো এই দুটাও যোগ করে দিয়েছে। বললাম না এটা অনেক হিউজ সিলেবাস। হ্যাঁ, এইখান থেকে কোনোটাতে একটু কম আছে, কোনোটাতে একটু বেশি আছে, এই আর কি। একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবা। আর আরেকটা জিনিস, এত বেশি তো সব দেওয়া যাবে না। তোমার বইয়ে যে 5টা আছে না, ওই 5টাই হয়তো এখান থেকে তুমি উল্লেখ করে দিবা। যেমন 4 মার্কের কোশ্চেন, তুমি এত বড় অ্যান্সার তো লিখতে পারবা না, এত বড় অ্যান্সার তো তুমি লিখতে পারবা না। সেক্ষেত্রে তুমি হয়তো একটু কমায় দিয়ে বললা যে অ্যাটসেট্রা। এখান থেকে যদি বলে যে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সে কি কি আছে, ল্যাঙ্গুয়েজ টিচিং, তারপর সাইকোলজি, সোশিওলজি, তারপরে সোশিও লিঙ্গুইস্টিক্স, ট্রান্সলেশন, লেক্সিকোগ্রাফি, অ্যাটসেট্রা দিয়ে দিলা। ওকে স্যার। এবার আসো হোয়াটস পারফরমেন্স। পারফরমেন্স ওই যে গতদিনে বললাম যে স্কিল, কম্পিটেন্সের বিপরীতটা হচ্ছে পারফরমেন্স। ঠিক বিপরীত না, কম্পিটেন্সের পরের ধাপটা হচ্ছে পারফরমেন্স। কম্পিটেন্স মানে স্কিল, তুমি স্কিল বাড়াইলা, এবার স্কিলটা তো শো করতে হবে। একটা স্টেজের উপরে গিয়ে তুমি নাচানাচি করলা, ধরো তোমার নাচের স্কিল রয়েছে, তুমি একটা স্টেজের উপরে একটা নাচ তুমি পরিবেশন করবা, সেখানে 5টা-6টা স্টেপ তুমি দেখাবা। তো এটা করতে গেলে তুমি তো হুট করে গিয়ে স্টেজে উঠে গিয়ে তুমি দেখাইতে পারবে না। এর আগে তোমাকে কি করতে হবে, 5 মিনিটের ডান্স দেখাতে তোমাকে 25 ঘন্টা তোমাকে নাচ প্র্যাকটিস করতে হবে না? তো ওই যতদিন তুমি এতদিন যে প্র্যাকটিসটা করলা, সেটা হচ্ছে কম্পিটেন্স, তোমার দক্ষতা বাড়াইলা। আর ওইটার আলটিমেট রেজাল্ট যেটা যে জায়গাতে রেজাল্ট বের হয়ে আসবে, সেটা হচ্ছে পারফরমেন্স। যেমন আমরা কি করতেছি, আমরা এই যে সারা বছর ধরে পড়তেছি, ধরো এই যে লিঙ্গুইস্টিক্সটা আমরা এই সারা বছর ধরে পড়বো, প্রায় 35-40টা ক্লাস হবে লিঙ্গুইস্টিক্সের উপরে। সারা বছর ধরে পড়বো, এটা হচ্ছে কম্পিটেন্স আমরা গ্রহণ করতেছি, আমরা দক্ষ হচ্ছি। বাট পরীক্ষার হলে গিয়ে ওই 4 ঘন্টার ভিতরে আমরা লিখবো, মানে পারফরমেন্স করবো ওই 4 ঘন্টায়, এরপর রেজাল্ট আসবে যেটা। তো বলতেছে যে পারফরমেন্স ইজ দ্য এবিলিটি টু প্রডিউস অ্যান্ড কম্প্রিহেন্ড সেন্টেন্সেস ইন এ ল্যাঙ্গুয়েজ। পারফরমেন্স হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের ভেতরে সেন্টেন্সকে প্রডিউস করা এবং বুঝতে পারার সক্ষমতাই হচ্ছে পারফরমেন্স। Since the publication of Noam Chomsky's Aspects of the Theory of Syntax in 1965, most linguists have made a distinction between linguistic competence and speakers' tacit knowledge of the structure of a language and linguistic performance, which is what a speaker actually does with this language. মানে এক কথায় আমাদের এত কিছু বলার দরকার নেই যে after the publication of Chomsky's Aspect of the Theory of Syntax in 1965, most linguistics কি করেছে, ম্যাক্সিমাম লিঙ্গুইস্টিক্স যেটা করেছে যে লিঙ্গুইস্টিক্স কম্পিটেন্স এবং হচ্ছে পারফরমেন্স, এই দুইটার ভিতরে একটা ডিস্টিংশন নিয়ে এসেছে, একটা আলাদা দিক তারা বের করেছে। এবং এটা করতে গিয়ে তারা ফাইনালি যেটা বলেছে যে পারফরমেন্স ইজ হোয়াট এ স্পিকার অ্যাকচুয়ালি ডাজ, অর্থাৎ একটা স্পিকার তার ভাষাগত জ্ঞান অর্জনের পরে অ্যাকচুয়ালি যেটা করে থাকে সেটাই হচ্ছে এই পারফরমেন্স। যেমন আমরা ছোটবেলা থেকে ইংরেজি শিখতেছি, আমাদের পারফরমেন্স কোনটা, সেটা তো যখন আমরা স্পিক করতে পারবো সেটাই আমাদের পারফরমেন্স, যখন আমরা লিখতে পারবো সেটাই আমাদের পারফরমেন্স। তো অনেক দিন ধরে শিখতে হয়, শিখে শিখে পারফরমেন্সের সময় গিয়ে পারফর্ম করতে হয়। তো এই পারফরমেন্সটা হচ্ছে প্রায়োগিক দিক আর কি, এমপেরিক্যাল যে বিষয়টা বা অ্যাপ্লাইড যে বিষয়টা, সেটা হচ্ছে পারফরমেন্স। আচ্ছা, হাউ ইজ লিঙ্গুইস্টিক্স রিলেটেড টু লিটারেচার, এটা আমরা 4th ইয়ারে গেলে ইএলটি যখন পড়বো তখন আমরা এগুলো পাবো। এগুলো এই বছরে আসে না আর কি, মানে 3rd ইয়ারে এগুলো লিঙ্গুইস্টিক্সে এই প্রশ্নগুলো আসে না। এরপর হোয়াট আর দ্য মেইন ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গু অ্যান্ড প্যারোল। ল্যাঙ্গু অ্যান্ড প্যারোলের মেইন ডিফারেন্সগুলো কি কি, যেমন এখানে বলতেছে যে প্যারোল রেফার্স টু ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট হুইচ অকার হোয়েন এনিওয়ান audibly voices letters, words
আচ্ছা, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই প্রশ্নটা ইনফ্যাক্ট হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন কম্পিটেন্স এন্ড পারফরম্যান্স, এই প্রশ্নটাও, এই দুইটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এগুলো দেখো আসছে বিভিন্ন সময়। তো বলতেছে ল্যাঙ্গুয়েজ এবং প্যারোলের মধ্যে পার্থক্যটা কি? দেখো, প্যারোল রেফার্স টু দ্য ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্টস, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির ভাষার প্রয়োগের যে কাজটা সেটাই হচ্ছে প্যারোল। হুইচ অকার হোয়েন অ্যানিওয়ান অডিবলি ভয়েসেস, লেটার্স, ওয়ার্ডস, সেন্টেন্সেস এটসেট্রা। বলা হচ্ছে এই প্যারোলটা সংঘটিত হয় যখন কোনো একজন ব্যক্তি তার মুখের মাধ্যমে শ্রবণযোগ্য শব্দ তৈরি করে, ওয়ার্ড তৈরি করে বা লেটার তৈরি করে। যেমন আমি যে কথাগুলো বলতেছি এগুলো তোমরা শুনতে পাচ্ছ, সুতরাং আমি এখানে প্যারোল করতেছি, প্যারোলের অ্যাক্ট করতেছি আর কি। প্যারোল ইজ দ্য ফিজিক্যাল ম্যানিফেস্টেশন অফ স্পিচ। একটা স্পিচ এর, একটা বক্তব্যের বা একটা সেন্টেন্সের ফিজিক্যাল দিকটাই হচ্ছে প্যারোল, ফিজিক্যাল ম্যানিফেস্টেশনটা হচ্ছে প্যারোল। যেমন তুমি একটা মানুষ, হ্যাঁ, তুমি একটা মানুষ, তোমার একটা ফিজিক্স আছে না, একটা শরীর আছে, ঠিক এরকমই এই ভাষার ল্যাঙ্গুয়েজের একটা ফিজিক আছে, একটা শরীর আছে, সেই শরীরটাই হচ্ছে প্যারোল, মানে যখন আমরা ভাষাটা ব্যবহার করতেছি সেটাই। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট সিস্টেম অফ প্রিন্সিপালস, ল্যাঙ্গুয়েজ আউট অফ হুইচ অ্যাক্টস অফ স্পিচ অকার। বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ একটা অ্যাবস্ট্রাক্ট সিস্টেম অফ প্রিন্সিপাল, অর্থাৎ ভাষার যে রীতিনীতি আছে, যা কিছু আছে, সেটারই একটা অ্যাবস্ট্রাক্ট সিস্টেম হচ্ছে এই ল্যাঙ্গু। আউট অফ হুইচ অ্যাক্টস অফ স্পিচ প্যারোল অকার, এবং এই ল্যাঙ্গু থেকেই মূলত পরবর্তীতে এই প্যারোলটা ঘটে থাকে। We may consider the analogy that the game of chess are the langu and the individual moves of chess itself comprise the parole. বলা হচ্ছে যে এখানে আমরা উদাহরণ একটা টানতে পারি, সেটা হচ্ছে ধরো চেস খেলা, দাবা খেলা। হ্যাঁ, দাবা খেলার যে গেমটা, এইটাতে এই দাবা খেলার এই গেমটার নাম হচ্ছে ল্যাঙ্গু, এবং এরপরে দাবা খেলার প্লেয়াররা যে গুটিগুলো চাল দিচ্ছে, এই যে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা গুটি চাল দিচ্ছে, এই গুটি চাল দেওয়াটা হচ্ছে প্যারোল। এটা হচ্ছে ল্যাঙ্গু, হচ্ছে ওই দাবা খেলার নাম, আর এইটা হচ্ছে প্যারোল, ওই খেলার ভেতরে যে গুটি চালাচালি হচ্ছে সেটা হচ্ছে প্যারোল। এবার দেখো, রাইটিং লাইক স্পিচ ইজ অ্যান এক্সাম্পল অফ প্যারোল। হচ্ছে রাইটিংটাও একটা হচ্ছে প্যারোলের এক্সাম্পল, because each act of writing a letter, word or sentence is similar to voicing a letter, words or sentence. বলা হচ্ছে যে আমরা যখন মুখে একটা কথা বলতেছি, যে ভয়েসগুলো আমরা বের করতেছি, শব্দগুলো বের করতেছি, সাউন্ড, ওয়ার্ড, সেন্টেন্স, ঠিক সেগুলোই তো আবার রাইটিং এর ক্ষেত্রে বের হচ্ছে, তাই না? লেটার, ওয়ার্ড, সেন্টেন্স। সুতরাং রাইটিং যে প্রসেসটা, এটাই হচ্ছে প্যারোল। ফর সসার, however, writing is more systematic. সসারের ক্ষেত্রে রাইটিংটা বেশি সিস্টেমেটিক। ইন আদার ওয়ার্ডস, হি সিজ রাইটিং অ্যাজ এ ভিজুয়াল সিস্টেম অফ কমিউনিকেশন, এবং তিনি বলেন যে কমিউনিকেশনের একটা ভিজুয়াল সিস্টেম হচ্ছে রাইটিং। যেমন ধরো, তুমি এই যে আমি যে কথাটা বলতেছি, এই কথাটাই যদি লিখে আমি বলি, তাহলে এটা খুব সিস্টেমেটিক হবে না? আমি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো মেনটেন করে লিখবো। আবার আমার মুখের ভাষাটা, আমার যে ভয়েসটা, বক্তব্যটা, সেইটাই তো দেখতে পাবা যখন হচ্ছে আমি এভাবে লিখে রাখবো। তাহলে ওই মুখের ভাষার যে কমিউনিকেশনের যে হচ্ছে ভিজুয়াল দিকটাই হচ্ছে মূলত এই রাইটিং। তুমি যা বলেছো সেটাই লিখে রাখা হয়েছে, তার মানে ভিজুয়ালি ওটা রয়ে গেছে। রাইটিং ইজ দ্য ক্যাটাগরাইজড সিস্টেম অফ স্পিচ অ্যাক্ট অ্যান্ড সাউন্ড ইমেজেস। রাইটিং মূলত একটা ক্যাটাগরাইজড সিস্টেম এই স্পিচ অ্যাক্ট এবং সাউন্ড ইমেজেস। তোমরা জানো সুর লিখে রাখা যায়? তোমরা জানো? কে কে জানো একটু বলো তো, যে সুর লিখে রাখা যায়? এটা জানা কার কার আছে? জি, এটা জানা লিখে রাখা যায়। হ্যাঁ, সুর লিখে রাখা যায়, সুর লিখে রাখা যায়। ইনফ্যাক্ট হারমোনিয়াম বা গিটারের যে ইয়েগুলো রয়েছে, সেগুলো কর্ডগুলো লিখে রাখলে, গিটারে কর্ড লিখে রাখলে কর্ড অনুযায়ী ফিঙ্গারিং করলেই কিন্তু সাউন্ডগুলো বের হয়ে আসে, তাই না? তো এই গিটারের কর্ডগুলো যদি লিখে রাখা যায়, আমি হারমোনিয়ামটা জানি না, গিটার সম্পর্কে একটু আইডিয়া আছে, তো গিটারের কর্ডগুলো যদি লিখে রাখো এবং ওই কর্ড অনুযায়ী যদি কেউ পরবর্তীতে স্ট্রোক করে, তাহলে দেখবো ওই সুরটা বের হয়ে আসতেছে। তার মানে কি সুরটাকে লিখে রাখা গেল। স্যার, এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলো।
স্যার কোশ্চেনটা হচ্ছে এমন যে যখন কেউ গিটার বাজাবে, যেমন তবে স্যার বাজানোর থেকে টাইমিং আছে, যেমন স্যার হচ্ছে সুর নাইলে লিখে রাখলো, হুম। ধরেন একটা সুর দেওয়ার পরে আরেকটা সুর ঠিক 2 থেকে 3 সেকেন্ড পরে দিতে লাগবে বা সাথে সাথে দিতে লাগবে, সেটা কিভাবে বুঝবে? মানে ওই যে সুর তাল লয়ের যে বিষয়টা বলতেছো, তাল বা ইয়ে, এখন এটার কথা হচ্ছে যে মিনিমাম বেসিক একটা আইডিয়া তোমার থাকবে, আর তারপরেই তুমি কেবল কর্ডগুলো ধরে ধরে তুমি বুঝতে পারবা, তাছাড়া বুঝতে পারবা না। এখন ধরো আমি যে জীবনেই গিটার বাজাইনি, তুমি যে জীবনেই হয়তো গিটার বাজাওনি, সে তাকে যতই কর্ড লিখে দেওয়া হোক সে বুঝবা না। বাট যে ব্যক্তিটা সঙ্গীতজ্ঞ, যার একটা সঙ্গীত সম্পর্কে জ্ঞান আছে, যিনি সুরকার বা যিনি গায়ক, তাই কিন্তু ওইগুলো দেখলেই তখন মোটামুটি কাছাকাছি একটা সুর তিনি নিয়ে চলে আসতে পারবেন। আচ্ছা, আর ওখানে আরো জিনিস আছে। হ্যাঁ, তুমি যে গিটারের তো বিভিন্ন কর্ডের বিভিন্ন নাম রয়েছে, হ্যাঁ, তো ওই নামগুলোতে তোমার ওখানে স্ট্রোকও মনে হয় লিখে রাখা যায়, বাট ওইখানে টাইম ফ্রেমটাও করা যায় যে একটা স্ট্রোক দিলা, স্ট্রোক দিয়ে হয়তো ওখানে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড ওয়েট করতে হবে, এরপরে আবার পরেরটা, এরকম সবই লিখে রাখা যায়। ওকে, এবার আসো ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ সাইন্স দ্যাট এক্সপ্রেস আইডিয়াস। বলা হচ্ছে ভাষা কিছু প্রতীক বা সাইন এর হচ্ছে সিস্টেম আর কি। ইজ এ সিস্টেম অফ সাইন, অর্থাৎ যেখানে অনেক প্রতীক রয়েছে, চিহ্ন রয়েছে, যেটা মূলত আইডিয়াকে এক্সপ্রেস করে। যেমন আমাদের এই যে এগুলো, এই যে এখানে যে ওয়ার্ড বা এই যে লেটারগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোই ভাষার প্রতীক না? and is therefore comparable to a system of writing। এবং এই ক্ষেত্রে আমরা এই সিস্টেম অফ রাইটিং এর সাথে কম্পেয়ার করতে পারি। দ্য অ্যালফাবেট অফ ডিপ মিউটস, সিম্বলিক রাইটস, পোলাইট ফর্মুলাস, মিলিটারি সিগন্যাল এটসেট্রা, এইগুলো আসলে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজের হচ্ছে এই সাইন ল্যাঙ্গুয়েজ আর কি। এই যে ডিপ মিউটস অর্থাৎ যে সাইন ল্যাঙ্গুয়েজ রয়েছে, সাইন ল্যাঙ্গুয়েজ যেগুলো, সেগুলোর যে অ্যালফাবেটটা, সেটা হচ্ছে একটা সেটা এক ধরনের সাইন। তারপরে সিম্বলিক বিভিন্ন রাইট রয়েছে সেগুলো, তারপরে পোলাইট ফর্মুলা রয়েছে কিছু, হ্যাঁ, সেগুলো, তারপরে মিলিটারি সিগন্যাল রয়েছে, সেগুলোও হচ্ছে এই সাইনের অন্তর্ভুক্ত। সিম্বলিক রাইট কি জিনিস আমার জানা নেই, তবে পোলাইট ফর্মুলা আছে। যেমন ধরো একটা রেস্টুরেন্টে গিয়ে তুমি খাবার খেতে গিয়ে তুমি ওইখানে প্লেটের ভেতরে তুমি তোমার যে হচ্ছে চামিচগুলো থাকবে, স্পুনগুলো থাকবে, এগুলো তুমি কিভাবে রাখলে কি বোঝাবে? তুমি হয়তো একটা স্পুন একটু ক্রস করে রাখলা, তার মানে যে ওয়েটার রয়েছে সে বুঝে ফেলবে যে তুমি আর খাবা না। তো এরকম বিভিন্ন বিষয় রয়েছে আর কি। তারপর এরকম আরো অনেক ফর্মুলা রয়েছে পোলাইটনেস শো করার জন্য। মিলিটারি সিগন্যাল রয়েছে, মিলিটারি বিভিন্ন ল্যাঙ্গুয়েজও রয়েছে। শুধু তাই না, ওই যে ইয়ারা লেখে না, শর্ট হ্যান্ড লেখে আমাদের জার্নালিস্টরা, তো এই শর্ট হ্যান্ডগুলোও হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ভাষা, এবং সেগুলোও এই হচ্ছে আমাদের প্যারোলের অন্তর্ভুক্ত। আচ্ছা, সসারস ওয়ার্ডিং ক্যান, আচ্ছা এখানে আছে, বাট ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ অল দিস সিম্বলস। বলা হচ্ছে কিন্তু এর ভেতরে এটা, অর্থাৎ এই যে আমাদের প্যারোলটা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সমস্ত সিম্বলের ভেতরে মধ্যে। Chaucer's wording can get confusing because sometimes he uses language to refer to writing, speech and then writing, and এই লাস্টের এইটুকু আমাদের দরকার নেই। হ্যাঁ, আমরা শুধু এইটুকু আলোচনা করলেই হয়ে যাবে, এই ল্যাঙ্গুয়েজ এবং প্যারোলের পার্থক্য। এইটা হয়তো বড় করা আছে, আমরা এইটুকু আলোচনা করলেই হয়ে যাবে। ল্যাঙ্গু কি জিনিস এবং প্যারোলটা কি জিনিস? ল্যাঙ্গু হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং প্যারোলটা হচ্ছে সেটারই যখন আমরা ইউজ করতেছি তখন সেটাই। এবার হচ্ছে আসো যে কম্পিটেন্স এবং পারফরম্যান্সের মধ্যে পার্থক্য কি, এটা 14 সালে এসেছিল। ল্যাঙ্গুয়েজ এন্ড প্যারোল, দেখো এটা 14 সালে এসেছিল, ছোট্ট যদিও। This is the abstract ability of an individual
to speak the language which he or she has learned as native language in his or his childhood. বলা হচ্ছে এই দিস ইজ বলতে কোনটা, এই যে এইটাও একটা ধরো এই বইগুলোর ভুল, কখনোই আমরা এইভাবে দিস শুরুতে লিখতে পারবো না, আমাদের এর আগে তো কিছু একটা লিখতে হবে। আমরা দিস বলতে কম্পিটেন্সকে বোঝাচ্ছি না পারফরম্যান্সকে বোঝাচ্ছি? তো এখানে ওইটা কম্পিটেন্ট হবে। এই ক্ষেত্রে এখানে কম্পিটেন্স বোঝাচ্ছে, কারণ হচ্ছে যে এই যে এখানে পারফরম্যান্সটা বলে দিচ্ছে। হ্যাঁ, নিউ এডিশনে ওইটা ঠিক করে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, the competence is the abstract ability of an individual, বলা হচ্ছে কোনো একটা ব্যক্তির যে একটা অ্যাবস্ট্রাক্ট এবিলিটি হচ্ছে এই কম্পিটেন্স, মানে দক্ষতা কিন্তু আমরা দেখতে পাই না। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট এবং কনক্রিট নাউন আছে না, কনক্রিট নাউন কোনগুলো যেগুলো আমরা ধরতে পারি, টাচ করতে পারি, দেখতে পাই সেইগুলো। বাট অ্যাবস্ট্রাক্ট হচ্ছে অনেকটা সফটওয়্যারের মতো, সফটওয়্যারকে আমরা শুধু ছবি দেখতে পাই, ইমেজ দেখতে পাই, আর কিছু দেখতে পাই? কম্পিউটারের ভেতরে ওগুলো ধরা যায় না, কিছু করা যায় না, কিন্তু কাজ ঠিকই করে। তো এই অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি হচ্ছে কোন একটা ব্যক্তির, অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি হচ্ছে এই কম্পিটেন্স, যেটা সেই ব্যক্তি মানে শিখে থাকে অ্যাজ নেটিভ ল্যাঙ্গুয়েজ, তার ছোটবেলায় সেটা সে তার নেটিভ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সে সেটা শিখে থাকে, নেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে সে শিখে থাকে। অন্যদিকে পারফরমেন্স রেফার্স টু দ্য প্রসেস অফ অ্যাপ্লাইং ওয়ানস কম্পিটেন্স ইনটু দ্য অ্যাক্ট অফ স্পিকিং, এবং যে ভাষাটা তুমি শিখলা ছোটবেলায় সেটাতে যখন তুমি কথা বলতেছো, এটাই হচ্ছে পারফরমেন্স, এটা হচ্ছে পারফরমেন্স। অর্থাৎ স্কিল গ্রহণ করা, দক্ষতা গ্রহণ করাটাই হচ্ছে কম্পিটেন্স, আর ওই দক্ষতা ব্যবহার করো কোনো একটা জিনিস প্রডিউস করতেছো, সেটাই হচ্ছে পারফরমেন্স। আচ্ছা, তো এই হচ্ছে টোটাল আমাদের আলোচনা আজকের মতো। আর সামনের দিনে আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করার পরে আমরা, আচ্ছা তোমাদের বোরিং লাগলে বইলো, আমরা তাহলে আবার লিটারেচার একটু পড়ে আসবো। বোরিং লাগলে বইলো, বোরিং লাগবে, কঠিন একটু। স্যার, হ্যাঁ, আমাদের রমজানে মানে শিডিউলটা কিরকম হবে পড়াশোনা? শিডিউলটা এটাই থাকবে, 8টা থেকে 9টা। হ্যাঁ, এখন যেটা আছে সেটাই। স্যার, তো ইয়েতে সমস্যা হয়ে যাবে, মানে তারাবিতে সমস্যা হয়ে যাবে। এখন এক্ষেত্রে করার তো কিছু নাই। হ্যাঁ, এক্ষেত্রে যদি আমি মনে করি যে আগায় নিয়ে আসবো, তাও 1 ঘন্টা, কারণ 8টা থেকে তারাবি। আবার যদি মনে করো যে এইটা দেরিতে নিয়ে যাব, তো তখন আবার অনেকে বলবে আমাদের তো খতম তারাবি দেরি হয় আরো বেশি, তো এটাও সম্ভব না। এক্ষেত্রে যেটা হচ্ছে সমাধান, যে আমি যে প্রসেসে পড়াচ্ছি, যে টাইমটাতে এটাতেই চলবে, তোমাদের যারা তারাবি পড়বা তারা হচ্ছে হয়তো পরবর্তীতে রেকর্ডিংটা দেখে নিতে হবে। এই রোজার এই কয়েকটা 12-13টা ক্লাসই তো একটু সমস্যা হবে, আবার হয়তো পরবর্তীতে রেকর্ডিংটা দেখে নিতে হবে আর কি। আর আবার হ্যাঁ, এমনও আছে যে আমরা সবাই তো আবার তারাবিও পড়ি না, অনেকে তাহাজ্জুদ পড়ে, তো সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে ওইটা পড়ে নিলা, ওই একদিন পর পর, একদিন তারাবি পড়লা, একদিন তাহাজ্জুদ পড়লা, এইভাবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা স্যার, আপনার এই ব্যাচে কি ব্রাহ্মণবাড়িয়ার কোন স্টুডেন্ট আছে? তা তো বলতে পারবো না ব্রাহ্মণবাড়িয়ার কেউ আছে কিনা। এই ব্রাহ্মণবাড়িয়ার কেউ থাকলে সাড়া দাও। স্যার আমি আছি। হ্যাঁ, তানিয়া, এই যে তানিয়া আক্তার আছে, তানিয়ার সাথে কথা বলে নিও তুমি। তানিয়া আক্তার কি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্টুডেন্ট? হ্যাঁ, তুমি কাইন্ডলি আমাকে একটু নক করবে পার্সোনালি? আচ্ছা, তোমরা একটু যোগাযোগ করে নিও। হ্যাঁ, আর কারো কিছু বলার আছে? আচ্ছা ঠিক আছে। আমার আইডি তো হচ্ছে নুসরাত জাহান, কাইন্ডলি একটু নক করো। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, আজকে পর্যন্তই। আমরা সামনের দিনে আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে পড়বো। তো ভালো থেকো সবাই, আর সামনের দিনে কথা হবে আবার। আল্লাহ হাফেজ।